স্বৈরশাসক এরশাদ পালাননি, জেলে গেলেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে নিজেকে বাঁচালেন। এখন দেশে অবস্থানরত ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা ফাঁসি চায় হাসিনার। এবং সর্বশেষ জানাবো, দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা রহমান। এবং সর্বশেষ জানাবো, শেখ মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বললেন রাশেদ চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরশাসক এরশাদ পালাননি, জেলে গেলেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে নিজেকে বাঁচালেন। এখন দেশে অবস্থানরত ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা ফাঁসি চায় হাসিনার। শেখ হাসিনা শুধু তার বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ায় হাসিনার প্রতি বেশ ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রীরা। শেখ হাসিনাকে বাকিদের বিপদে ফেলে প্রাণে বাঁচলেন। প্রথম আলোর এক সংবাদে বলা হচ্ছে, আওয়ামী লীগের নেতারা বলছেন তিনি দেশ ছেড়ে যদি যাবেনই, তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন। শেখ হাসিনা 5 আগস্টই দেশ ছাড়বেন, এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। এছাড়া তিনি পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিতও দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনার এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারটাই শুধু ধ্বংস করেননি, ধ্বংস করে দিয়ে গেছেন পুরো আওয়ামী লীগ দলটিকেই। আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেছেন, স্বৈরশাসক এইচ.এম. এরশাদের পতন হয় গণঅভ্যুত্থানে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি, বরং জেলে গেছেন। শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নেতাকর্মীদের রেখে বিদেশে চলে গেলেন, এটা মাথায় আসছে না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের এমন বিপর্যয় হবে, তা মেনে নেওয়া যায় না। আসলে কোটা সংস্কার ইস্যুর মতো একটি সাধারণ ইস্যুকে শেখ হাসিনা চাইলে কিন্তু 1 সেকেন্ডেই সমাধান করতে পারতেন। সেই পথে না গিয়ে হাসিনা রইলেন নিজের ক্ষমতার দাপট ও কাউকে পাত্তা না দেওয়ার পুরনো নীতিতেই। তার দলের মন্ত্রী ও নেতাদের কথাটি ভাবলেন না। শেখ হাসিনার সর্বশেষ বিদেশ সফর ছিল চীনে। সেখান থেকে তিনি সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসেন, যা নিয়ে নানা কথাবার্তাও চলে দেশে। তারপর রীতি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরে একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিনের একটি তেল মাখানো প্রশ্নের সূত্র ধরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সেই আলোচিত মন্তব্যটি রাজাকার সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। এরপর শিক্ষার্থীদের আন্দোলন রাতের মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই আন্দোলনকে সরকার পক্ষ থেকে প্রশমিত না করে বরং আরও উস্কে দেওয়া হয় বিভিন্ন মন্ত্রী ও ছাত্রলীগের নেতাদের বক্তব্যের মাধ্যমে। কোটা ইস্যু যখন প্রায় সমাধানই হয়ে যাচ্ছিল, তখন ওই সংবাদ সম্মেলনে যদি সেই সাংবাদিক এমন একটি প্রশ্ন না করতেন, তাহলে হয়তো বা শেখ হাসিনাকে আজকের এই দিনে দেখতে হতো না, এমনটাই অভিমত অনেকের। গত 15 বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নানা সংবাদ সম্মেলনে দেখা গেছে, প্রভাস আমিনের মতো সাংবাদিকেরা প্রধানমন্ত্রীকে মূল প্রশ্ন না করে ব্যস্ত থাকতেন কে কার থেকে বেশি চাটুকারিতা করতে পারেন সেই প্রতিযোগিতায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গণতন্ত্রহীনতার পাশাপাশি শেখ হাসিনার এই পতনের একটি বড় ভূমিকা পালন করছে তার জিহ্বা। তিনি কথা বলার সময় অনায়াসে প্রতিদিন নানা ধরনের মিথ্যা কথা বলেছেন এবং কথা বলার সময় কাউকে তিনি পাত্তাও দিতেন না। বাংলাদেশের বিভিন্ন দলের বরিষ্ঠ নেতা ও গুণীজন কিংবা সৎ সাংবাদিকদের প্রতি প্রায়ই এমন সব আপত্তিকর মন্তব্য তিনি করতেন, যা কোনো রুচিশীল মানুষের উচ্চারণ করা সম্ভবই নয়। এছাড়া বিরোধী মতের যে কাউকে দমিয়ে রাখার জন্য আওয়ামী লীগের অস্ত্র ছিল রাজাকার শব্দটি। ঢালাওভাবে কেউ হাসিনার মতো বিরুদ্ধে গেলেই তার ওপর রাজাকার ট্যাগ লাগিয়ে দিত আওয়ামী লীগের নেতারা, এবং কিছু কিছু ক্ষেত্রে স্বয়ং শেখ হাসিনাই। হাসিনার মুখের ভাষায় কাল হয়ে দাঁড়ালো শেখ হাসিনার জন্য। হাসিনার এবং আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে দিলেন হাসিনা নিজেই। দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা রহমান। প্রায় 7.5 বছর পর ব্যারিস্টার জাইমা রহমান তার দাদি বেগম খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পাওয়ায় খুব খুশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিথি, 2 চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে উপভোগ করছেন
পরিপূর্ণ এক পারিবারিক জীবন। জাইমা রহমান তার দাদি বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সর্বশেষ পারিবারিক পরিবেশের আমেজ উপভোগ করেন 2017 সালে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জেলে যাওয়ার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্যন্ত প্রহরী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আপসহীন নেত্রীর খেতাবে ভূষিত বেগম খালেদা জিয়া 2017 সালের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়ে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে অবস্থান করেন। তারেক রহমানকে 1/11 পরবর্তী সময়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 7 মার্চ রাতে ঢাকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। ওই সময়ে প্রায় 18 মাস তাকে কারাগারে থাকতে হয়েছে। এ সময়ের মধ্যে তারেক রহমানকে 13 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় ধাপে ধাপে তাকে জামিনও দেওয়া হয়। পরবর্তীতে তিনি 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার 8 দিন পর একই বছরের 11 সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। তিনি সেখান থেকেই বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর 2018 সালের 9 ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে জ্যেষ্ঠ পুত্রের প্রবাস জীবন, অপরদিকে আওয়ামী সরকারের একগুঁয়েমি রাজনীতির পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে মালয়েশিয়ায় অবস্থানকালে 2015 সালে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুর শোক বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে কাতর ও শারীরিকভাবে অসুস্থ করে তোলে। পরবর্তীতে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকায় সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা সত্ত্বেও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হয়নি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং একই দিনে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পরিপ্রেক্ষিতে সেদিনই নির্বাহী আদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পান। তখন থেকে তার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়। অবশেষে এবছরের 7 জানুয়ারি রাতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে কাতারের আমিরের দেওয়া বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন। কাতারের দোহায় যাত্রা বিরতি শেষে পরের দিন 8 জানুয়ারি তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। সেখানেই 7.5 বছর পর মা ও ছেলের মধ্যে আনন্দ অশ্রুর মধ্য দিয়ে ঘটে মহামিলন। বেগম খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে সরাসরি মধ্য পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। যুক্তরাজ্যের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সম্বলিত অন্যতম এবং একই সাথে ঐতিহাসিক চিকিৎসা প্রতিষ্ঠান দ্য লন্ডন ক্লিনিকের 17 দিন চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছেড়ে বেগম খালেদা জিয়া শুক্রবার দিবাগত মধ্যরাতে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে ওঠেন। দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি আবেগাপ্লুত হয়ে তার স্ট্যাটাসে উল্লেখ করেন, চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসায়। সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান। শেখ মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বললেন রাশেদ চৌধুরী। 15 আগস্ট 1971 সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড। কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর কূপ, কেনই সব পরিবারে হত্যা করা হলো? সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীর প্রতীক। শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। এই আলোচনায় তিনি জানান কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। 15 আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন। 1972 থেকে 1975 সালের দুর্ভিক্ষ ও লুটপাট এবং বাকশাল গঠনের পর মুজিবের ব্যাপারে চিন্তা ভাবনা আরও গভীর হয়। অপারেশনের নেতৃত্ব ছিলেন ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা। শেখ মুজিবের বাসা, শেরনিয়াবাদের বাসার রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয়।
মেজর ডালিম রেডিও স্টেশন ও শেরনিয়াবাদের বাসার দায়িত্বে ছিলেন, আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনের ডালিমের অধীনে। তিনি বলেন, ভোরের দিকে রেডিও স্টেশন থেকে টেকেন ওভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন এবং পরে ডালিম এসে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, উই হ্যাভ ডান ইট। রাশেদ চৌধুরী বলেন, অপারেশনে যাওয়ার আগেও তারা জানতেন না মুজিবের ভাগ্যে কি হবে। তিনি জেনেছেন মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।